মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কোন সর্বনাশে খেলায় মেতেছো তুমি? কোন সর্বনাশ করতে চাইছো? সর্বনাশ নয় আলো, সাদের সর্বনাশ। তবে আর যাই করি না কেন, তোমাকে আবার আমি এই বাড়িতে বন্দি করেছি আলো। ঠিক এর আগে যেরকম আমি তোমার এই বাড়িতে ঢোকা বন্ধ করেছিলাম, ঠিক সেরকম এবার এই বাড়ির থেকে বেরোনো আমি বন্ধ করেছি আলো। তুমি আর এই বাড়ি থেকে বেরোতে পারবে না আলো। আর যদি তুমি একবার এই বাড়ি থেকে বেরো, তাহলে আর তুমি এই বাড়িতে ফিরতে পারবে না। আগে আমি যাই, রাধার ব্যবস্থা করে আসি, তারপর আমি তোমার ব্যবস্থা করব আলো। ততক্ষণ তুমি এই বাড়িতে বন্দি থাকো। তুমি মানুষ নও মেঘা, তুমি জানোয়ার। রাধার কোনো ক্ষতি আমি করতে দেব না তোমায়, কিছুতেই না। খুব আমি এই বাড়িতে ঢুকতে পারি, চাই না পারি, রাধাকে বাঁচাতে আমি বেরোবই। বেরো প্লিজ আলো, বেরো না গো, বেরো, এই বাড়ি থেকে বেরো। কিন্তু কিন্তু আলো, তুমি যদি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, পুপুলের কি হবে? কাকে বেছে নেবে তুমি? নিজের মেয়ে পুপুলকে, নাকি তোমার পরের নতুন বউ রাধাকে? কাকে বাঁচাবে তুমি? কাকে বলো, কাকে? ছি মেঘা, ছি, এত নীচ তুমি। আমি এরকমই, শুধু নিচ নই, আমি ভয়ঙ্কর। ইচ্ছে করছে তোমাকে থাপ্পড় মেরে তোমার দাঁত ভেঙে দিতে। তাই নাকি? এত তোমার সাহস? গায়ে হাত দিয়ে দেখো, দেখো আমি কি করে। কি ভেবেছো তুমি? ভূতেরাই শুধু মানুষের ঘাড় মটকাতে পারে। তোমার মতন এই ভূতের ঘাড় কি করে মটমট করে ভাঙতে হয়, সেটা এই মেঘা খুব ভালো করে জানে। তোমায় না পারি, তোমার মেয়ের তো সর্বনাশ করতে পারবো। পারবে তুমি তোমার মেয়ে পুপুলকে বাঁচাতে? খুব কঠিন পরীক্ষা তোমার আজকে। আর সঠিক উত্তরে যদি টিক মারতে পারো, তাহলেই 100 পাবে। কার নামে টিক মারবে তুমি আলো? নিজের মেয়ে পুপুলের নামে, নাকি সত্যি রাধার নামে? রাধাকে আমাকে বাঁচাতেই হবে, রাধাকে বাঁচাতেই হবে যেভাবে হোক। রাধাকে কি করে বাঁচাবো, কি করে বাঁচাবো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি। আরে দিদি, আপনি ঝামেলায় জড়াবেন না, আমি সাইড দিয়ে বেরিয়ে যাবো। ঝামেলা মানে ওখানে একজন পড়ে আছে আর আপনি ঝামেলার কথা বলছেন? আরে আমি তো পাশ কাটিয়ে চলে যাবো। আরে দিদি, অ্যাক্সিডেন্ট কেস, বুঝতেই তো পারছেন, পুলিশ কেস হয়ে যাবে। চলুন না। তাই বলে আমরা ওনাকে ছেড়ে চলে যাবো? কি বলছেন বলুন তো দাদা, আপনি বসুন, আমি গিয়ে দেখে আসছি। এই দেখুন, বুড়িমা, বুড়িমা আপনি ঠিক আছেন? ঠিক আছেন বুড়িমা? একটু দেখি দেখি দেখি। মেঘা দিদি, তুমি অটো ড্রাইভারকে চলে যেতে পারো।
বলো, তাহলে কিন্তু গুলি করে ওর খুলি উড়িয়ে দেবো আমি। শুধু তোমার নয়, তোমার অটোওয়ালার দুজনারই চলে যেতে বলো রাধা। তোমার গোয়েন্দার জন্য ওই নিরীহ খুব যেন মানুষটা প্রাণ হারাবে। বলো বলো, চলে যেতে বলো। রাধা মাধব, বাঁচার কি আর কোনো উপায় নেই? এত ভয় করছে কেন? কেন বাবার মুখটা, উপলের মুখটা, হিরোবাবুর মুখটা ভেসে আসছে আমার চোখের সামনে। কি হবে এখন? আমার আমার যদি কিছু হয়েছে, হিরোবাবুর কি একটু কষ্ট হবে না? কি হলো বলো, চলে যেতে। একবার যদি হিরোবাবুর মুখটা দেখতে পেতাম, আর একবার যদি হিরোবাবুর মুখে শাটাপটা শুনতে পেতাম। ও দিদি, চলুন না, দেরি হয়ে যাচ্ছে। চলে যেতে বলো রাধা, না হলে আমি কিন্তু তোমার আগে ওকে মেরে ফেলবো। বলো। কাকা দাঁড়িয়ে যান, কাকা দাঁড়িয়ে যান। কাকা, আপনি আপনি যেখানে আছেন সেখানে দাঁড়ান। আপনি চলে যান কাকা। যা বাবা, আমি চলে যাবো মানে? মন্টু কাকাকে কি বলবো? আর একা চলে যাবো? মন্টু কাকাকে বলে দেবেন যে আমি একটা কাজে আটকে গেছি। আপনি যান, আপনাকে তো ভাড়া মিটিয়ে দেওয়া হয়েছে, আপনি চলে যান। ঠিক আছে, আপনি যা খুশি করুন। ওঠো, তোমার সব খেলা শেষ রাধা। অনেক হয়েছে, এবার তুমি বেঁচে গেলে আমি যে আর বাঁচবো না। মেঘা দিদি, তুমি এতটা খারাপ মানুষ হতে পারো? এতটা কেন জানতে না তুমি? এখন যা দেখছো, আমি এর থেকেও অনেক অনেক বেশি ভয়ঙ্কর হতে পারি। আচ্ছা আচ্ছা, আর তোমার ভয়ঙ্কর রূপ দেখতে চাই না। তুমি বলো তোমার কি চাই আমার কাছ থেকে? তোমার কি চাই? দাও দাও দাও, যে প্রমাণগুলো তুমি জোগাড় করেছো সব প্রমাণ আমার হাতে দাও। দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদিমণি, তারাটা ভাঙতে হবে। কি আকাশে কোনো ছিটাফোঁটা মেঘ নেই, এমন ঝড় লোক কোথা থেকে? এই নবগ্রাম বলে সম্ভব। দিদিমণি, অমন করে দেখছেন কি? হ্যাঁ দিদিমণি, তারা ভাঙতে হবে। না, আমার কেমন একটা না, কিছু না, বলছি তালাটা ভাঙবেন কি করে? দাঁড়ান, দেখছি। দিদিমণি, ওদিকে কোথায় যাচ্ছেন? ওদিকে একটা তেঁতুল গাছ আছে না? ওদিকে তেঁতুল গাছ আছে, উনি জানলেন কি করে? দিদিমণি, আপনি কি এই বাড়িতে আগে কখন এসেছেন? না, আমি তো এই নবগ্রামেই প্রথমবার এলাম। তাহলে আপনি জানলেন কি করে এখানে তেঁতুল গাছ আছে? সত্যিই তো, এটা কি করে বুঝলাম আমি? ও, বুঝেছি। আপনি এই পাকা তেঁতুলের গন্ধ পেয়েছিলেন না? তাই হবে হয়তো। আচ্ছা থাক, আপনি আসুন, আমার তালাটা ভাঙতে হবে দিদিমণি, আপনি আসুন। প্রদীপ জ্বলছে। এই ঝোড়ো হাওয়ার মধ্যেও প্রদীপটা জ্বলছে।
তবে কি তুই এলি মা? এসেছে, আমার মেয়ে এসেছে। তুই তাহলে অবশেষে নিজের ঘরে পা দিলি মা, পা দিলি। আজ আমি খুশি, খুব খুশি আমি। সাধনদা, আপনার উপরে না প্রথমে একটু রেগেই গেছিলাম, কিছু মনে করবেন না। আসলে প্রথম থেকে তো আপনার সাথেই কথা বলে এখানে এসেছিলাম, তাই আর কি। এখন আমি বুঝতে পারছি যে আপনারা সত্যি কতটা সমস্যার মধ্যে থাকেন। তার মধ্যেও যে আপনি এভাবে আমার পাশে দাঁড়িয়েছেন, আমাকে একটা মাথা গোজার ঠাঁই করে দিয়েছেন, এই আমার কাছে অনেক। না হলে খুব মুশকিলে পড়তাম। থ্যাংক ইউ। দিদিমণি, পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা আপনি, আপনি আমাদের গর্ব। আপনার নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু দেখুন, এখানে সবটাই উল্টো। আর যাই করুন, ধন্যবাদ দেবেন না। যাকে আপনি সাবধানে থাকুন, আপনি ভেতরে যান, দরজা বন্ধ করে দিন, যান। আর দিদিমণি, আমি যখন আবার ফিরে আসবো, বাইরে থেকে সাড়া দেবো, তার আগে কিন্তু দরজা খুলবেন না, কেমন? আপনি চিন্তা করবেন না। আপনি যে এরকম একটা হেল্প আমায় করে দিলেন, এটাই আমার কাছে অনেক। আপনিও সাবধানে বাড়ি ফিরে যান। ঠিক আছে দিদিমণি, আপনি ঘরে ঢুকে যান, সাবধানে থাকবেন, আমি আসি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মায়ের জন্য সত্যি মনটা খুব খারাপ করছে। মাও তো আমাকে এভাবেই সাজিয়ে খেতে দিত। একটু পরে মাকে একটা ফোন করব। কে কে? সাধনদা তো বলেছিল এলে হাঁক দেবে। কে? দেখুন, কে না বললে কিন্তু আমি দরজা খুলবো না। কেউ একটা এসছে মনে হচ্ছে, আমাকে সাবধানে থাকতে হবে। আবার আপনি আপনি এখানে আমাকে খুঁজে চলে এসেছেন? না, আমার কথাটা একবার শুনুন। আমি এবার কোনো কথা শুনবো না। আপনি এখান থেকে চলে যান। আমাকে না এবার ভয় দেখে আর কোনো লাভ হবে না, বুঝতে পেরেছেন? যান, চলে যান, না হলে কিন্তু কি? নইলে কিন্তু শুনুন, নবগ্রামের একটা ইট এদিক থেকে ওদিক হলে না আমরা জানতে পারি। আপনি কি ভেবেছিলেন আপনি এখানে লুকিয়ে থাকবেন, আমরা জানতে পারবো না? আপনাকে যতটা এফিশিয়েন্ট ভেবেছিলাম না, আপনি তার 1%ও না। আমি এফিশিয়েন্ট কিনা সেটা আমি আপনার থেকে জানবো না। আমি না নিজেকে খুব ভালো করেছি। আবারও আপনাকে বলছি, আপনার সাথে তর্ক করার ইচ্ছে বা সময় কোনোটা আমার নেই। আপনাকে একটা সাধারণ কথা বোঝানোর চেষ্টা করছি, কেন বুঝতে পারছেন না আপনি? মানে দেশে কি আর কোনো স্কুল নেই? আপনি চাইলে তো অন্য কোনো স্কুলে চাকরি পেয়ে যাবেন নাকি? হ্যাঁ, যেতেই পারি, কিন্তু কেন যাব? আমি এই পুরুষোত্তম সিংহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে এসেছি, তাই আমি এখানকার বাচ্চাদেরই পড়াবো। এক কথা বলে যাবেন না, এখন এক কথা বলে যাবেন। আবারও বলছি, যদি অশান্তি করতে না চান, আজকে নিজের বাড়িতে ফিরে যান। আমার মনে হয় না আপনি আমার কথাটা বুঝতে পারছেন। আমি কষ্ট করে পরীক্ষা দিয়ে এখানে চাকরি নিয়ে এসেছি, আর এখন যে বাড়িটায় আছি সে বাড়িটারও কোনো মালিক নেই। আপনি আর আপনার বাবা এই গোটা নবগ্রামের মালিক তো হতে পারেন না। একটা কথা কান খুলে শুনে রাখো, সরকারি নোটিশ ছাড়া আমি এখান থেকে কোথাও যাব। আজ সন্ধ্যা পর্যন্ত আপনাকে সময় দিলাম, সন্ধ্যের পর আপনাকে এখানে যেন না দেখি। আপনার হাতে বেশিক্ষণ সময় নেই, আর এরপরে যদি কথা না শোনেন, আপনাকে জোর করে এখান থেকে বার করব, এমন ভাবে বার করব আপনি টেরও পাবেন না। এই আপনাদের এই থ্রেট আর হুকুম না আমার জেদটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তাই আমার কথাটা শুনুন, এখান থেকে যান। আমি আমার জেদ ছাড়বো না। ঠিক আছে, আপনিও দেখবেন সন্ধ্যে নেওয়ার পর আমি কি করি। হ্যাঁ, আমিও দেখবো। জবে থেকেই নবগ্রামে এসছি, খালি একই কথা, খালি হুকুম আর থ্রেট, হুকুম আর থ্রেট। মনে হয় নবগ্রাম স্বাধীন দেশের কোনো পার্টি নয়।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। অঙ্কিরা, তুমি এখন একজন লাইব্রেরিয়ান, বাট জার্নিটা খুব টাফ ছিল। কোথাকার মেয়ে তুমি? বীরভূমের একটি গ্রাম, তার নাম হচ্ছে পুরন্দরপুর। বোলপুর থেকে প্রায় 28 কিলোমিটার ভেতরে এই গ্রাম। সেখানেই আমার জন্ম এবং সেখানেই আমার বেড়ে ওঠা। পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের আমি একজন মেধাবী ছাত্রী ছিলাম। মাধ্যমিক পরীক্ষায় আমি খুব ভালো রেজাল্ট করি। উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কিন্তু আশানুরূপ হলো না। তারপরে আমি ঠিক করলাম যে এই গ্রামে আমি আর থেকে পড়াশোনা করব না। বাবা আমার পাশে ছিলেন এবং আমার পরিবার আমার পাশে ছিলেন। আমি বর্ধমানে ফর্ম তুললাম। ফর্ম তুলে আমি জুলজি অনার্স নিয়ে এমইউসি উইমেন্স কলেজ বর্ধমানে আমি ভর্তি হলাম। এবার মেসে থেকে পুরো নিজের সমস্ত কিছু করে ওখানে পড়াশুনো করা, এটা আমার পক্ষে খুব টাফ ছিল। তো এইভাবে আমি গ্র্যাজুয়েশন করলাম, কিন্তু গ্র্যাজুয়েশনেও আমার রেজাল্ট কিন্তু আশানুরূপ হলো না। বাড়িতে পরিবারের অনেকেই বলছে যে অনেক তো হলো, এবার তাহলে বিয়ে থা দিয়ে দেওয়া হোক। কিন্তু আমার টিচাররা কিন্তু আমাকে খুব হেল্প করলেন, বললেন যে অঙ্কিরা, তুমি যখন চাইছো চাকরি করতে, তাহলে বিশ্বভারতীতে রুরাল ডেভেলপমেন্ট বলে একটি পড়াশুনো হয়, 2 বছরের মাস্টার্স, তুমি এটা করো, করে চাকরি পাবে। সেটা কি নিয়ে, মানে রুরাল ডেভেলপমেন্ট যেমন সোশ্যাল স্টাডিজ হয়, সেটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একটা। সেখান থেকে আমরা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিতে চাকরি পাই, তারপরে বিভিন্ন রকমের এনজিও অর্গানাইজেশনে আমরা চাকরি পাই। আমি বিশ্বভারতীতে পরীক্ষা দিলাম, বাড়িতে বসে আছি, গ্র্যাজুয়েশন হয়ে গেছে। হঠাৎ লিস্ট বেরোলো, লিস্টে দেখলাম আমার নাম 2 নম্বরে আছে। রুরাল ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা শুরু করলাম। বিশ্বভারতী থেকে আমি রুরাল ডেভেলপমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম এবং আমি চাকরিও পেলাম। কিছুদিন চাকরি করার পর বুঝলাম এই চাকরিটা যদি আমি কন্টিনিউ করি, আমি কিন্তু পরবর্তীকালে সাংসারিক জীবনে কিন্তু আমি সময় দিতে পারবো না। অনেক সময় সাপেক্ষ, মোটামুটি 10 থেকে 11 ঘন্টা ডিউটি তো ছিলই। তো তখন আমার মনে হলো আমি কলেজে বা ইউনিভার্সিটিতে চাকরির জন্য চেষ্টা করব। তার জন্য আমায় কি করতে হবে, নেট সেট পরীক্ষার প্রিপারেশন নিতে হবে। তো রুরাল ডেভেলপমেন্ট থেকে আমরা উইমেন স্টাডিজে নেট দিতে পারতাম। চাকরি ছেড়ে দিয়ে আমি পড়াশোনা শুরু করলাম। তো তখন আমি দেখলাম যে বর্ধমান ইউনিভার্সিটিতে যদি আমি লাইব্রেরি সায়েন্স নিয়ে ভর্তি হই, তাহলে আমি হস্টেলটা ফ্রিতে থাকতে পারবো, খুব মিনিমাম আর কি অ্যামাউন্টে। তো আমি সেটা ভর্তি হয়ে নেটের কোচিং শুরু করলাম। কম্পিটিটিভ এক্সামের জন্য দিদি আমি পরীক্ষা দিতে শুরু করলাম, আর লাইব্রেরি সায়েন্সের ক্লাসে যেতাম। ওমা, 2-1 দিন ক্লাস করার পরে ওখানকার টিচাররাও আমাকে এত ভালোভাবে একটা পথ দেখালেন যে লাইব্রেরি সায়েন্স পড়েও কত রকমের চাকরি পাওয়া যায়। তখন আমি দেখলাম, বাহ, রুরাল ডেভেলপমেন্টের থেকেও এর স্কোপ আরও বেশি। কিন্তু দেখুন দিদি, এর আগে কিন্তু আমি এত সাবজেক্ট নিয়ে যে আছে আমি সেটা জানতামই না। পথ চলতে চলতে পথের দিশা পাচ্ছি। ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স আমি ফার্স্ট হলাম। হয়ে আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কমপ্লিট করলাম। করার পরেই আমি কিন্তু 7 দিনের মাথায় চাকরি পেলাম বসু বিজ্ঞান মন্দিরে, বোস ইনস্টিটিউট। চাকরির মধ্যেই আমি কিন্তু নেট সেটটা দিতাম। তার মধ্যে আমি সেট কোয়ালিফাই করলাম। সেট কোয়ালিফাই করার পরেই আমার কলেজ সার্ভিস কমিশন বেরোলো। কলেজ সার্ভিস কমিশনে আমি অ্যাপ্লাই করলাম, করে আমি র্যাঙ্ক 1 হয়ে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন আমি চয়েস করেছিলাম। সেখানে আজ 7 বছর ধরে দিদি আমি চাকরি করছি। মূলত তোমার কাজটা কি? অনলাইনে গুগলে তো আমরা স্ক্রু যদি সার্চ করি, আমরা স্ক্রু ড্রাইভারও পাবো, আবার স্ক্রু দিয়ে বিভিন্ন রকমের জিনিসও পাবো, কিন্তু সঠিক তথ্যটা সঠিক জায়গায় মানুষকে দেওয়া, সেই কাজটাই হচ্ছে দিদি আমার। কার কেরিয়ার কাকে কখন কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারে না। আজ তুমি তোমার ঠিক পথ চুজ করেছো, নিজের সফল হয়েছো, নিজের পায়ে দাঁড়িয়েছো। ভেরি গুড, অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। প্রভাতিদি, ম্যারাথন দৌড়ান, এই ব্যাপারটা হলো কিভাবে, ইন্টারেস্টটা হলো কিভাবে? ছোটবেলা আমাদের গ্রামে যেমন এই 100 মিটার 200 মিটার, তারপরে বউডুডু, ধরাডুডু, এইসব খেলা, ছোট ছোট খেলা খেলতাম। তখন কি হতো, আমি যে দলে থাকতাম সেই দলেরই জিত, ফলে আমাকে নিয়ে টানাটানি শুরু হতো। সেই সময় আমি ভাবতাম যে হ্যাঁ, আমার রানটা খুব ভালো হয়। তারপর যখন স্কুলে খেলা হতো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সেখানে আমি ফার্স্ট হতাম রানে। 100 মিটার 200 মিটার 400 মিটার খেলতাম। তো এইভাবে খেলাধুলা চলতো। হঠাৎ করে কি হলো, যখন আমি মাধ্যমিকে পরীক্ষা দিই, বাবা মারা গেল, আমি খেলাধুলাটাও ছেড়ে দিলাম এবং চেনা মুখগুলো
রাজস্থানে মাস্টার্সে খেললাম, ওখানে আমি 3টাতেই ফার্স্ট হলাম। ওখানে ছিল 3000 আর 5000 আর 1500 মিটার। তো ওখানে খেলার পরে এসে স্যার বলল ম্যারাথন খেলুন। ম্যারাথনে কি হয়, প্রচুর টাকা আছে, আপনি খেলবেন সঙ্গে সঙ্গে টাকাও পাবেন। আপনি যে সারা বছর প্র্যাকটিস করবেন, সে বডি ফিটনেস দরকার, তো খাওয়াও তো দরকার। তো স্যারের উপদেশেই আমি শুরু করলাম ম্যারাথন 2019 সালে, IDBI ম্যারাথন। সেখানে উপস্থিত ছিলেন সচিন তেন্ডুলকার। ওই ম্যারাথনে আমি 54 মিনিটে 10 কিলোমিটার দৌড়ালাম, ওটা আমার ফার্স্ট ম্যারাথন। IDBI ম্যারাথন খেলেছিলাম 2019-এ, আমি তখন 54 মিনিট নিয়েছিলাম। গত বছর কলকাতা পুলিশ ম্যারাথন খেলি 52 মিনিটে। ভর্তি করতে গেছিলেন মেয়েকে, হয়ে গেলেন আপনি সব জায়গায় বিজয়ী। মেয়ে ছেড়ে দিল, মেয়ে ছেড়ে দিল, মা দৌড়চ্ছে, মা দৌড়চ্ছে। মেয়ে কি করছে তাহলে? মেয়ে হচ্ছে MBBS পড়ে কলকাতা PG হসপিটালে ফার্স্ট ইয়ার। সে এখন দৌড়াচ্ছে, হসপিটাল আর বাড়ি দৌড়াচ্ছে, আর আমি দৌড়াচ্ছি গ্রাউন্ডে। কত বয়স প্রভাতিদি এখন? 50 প্লাস। বাহ। এবছর মানে বিনা গ্রাউন্ডে গিয়ে যেটা ভালো প্র্যাকটিসের মতন প্র্যাকটিস, সেটা না করে কিন্তু আমি ম্যারাথনগুলো প্রত্যেকটা ফার্স্ট। ফার্স্ট ছাড়া তো কিছু হও না দেখছি। পাশে মেডেলগুলো রাখা কোনটা কিসের? এগুলো সবই ম্যারাথন, এখানে IDBI ম্যারাথন। আর এটা আছে সমুদ্র সৈকত ম্যারাথন, দীঘাতে হয়েছিল। আর এটা আছে আপনার পুলিশ ম্যারাথন। আর এটা হচ্ছে পুলিশ ক্লাব ম্যারাথন। আর এটা হচ্ছে আপনার আমাদের খড়গপুর সিটি ম্যারাথন। আমাদের বাংলার ম্যারাথনের রানী প্রভাতী মানা ঘোষ। দারুণ, আজকের আপনার এই গল্প কত মানুষকে ইন্সপায়ার করলো। খুব ভালো লাগলো, আলাপ হয়ে পরিচয় হয়ে এইভাবেই জীবন দৌড়ে এগিয়ে যান। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আপনাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় মানুষের সঙ্গে, সে হচ্ছে চাঁদনি। আমার সঙ্গে আছে চাঁদনি, আর চাঁদনির পাশে কে? চাঁদনির মা। নমস্কার, কি নাম? আমার নাম দীপিকা সাহা। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই চাটা রেডি করে রাখার জন্য। আমি চাতে চুমুক দিয়ে শুরু করছি। ভীষণ খুশি হয়েছে যে তুমি এসেছো। আর আমিও ভীষণ খুশি হয়েছি আসতে পেরে। চাঁদনি অ্যাকচুয়ালি কোথাকার মেয়ে? প্রপার সাউথ কলকাতারই মেয়ে। আমাদের পুরনো বাড়ি হচ্ছে চারু মার্কেট, মানে একদম চারু মার্কেট থানার উল্টো দিকেই আমাদের। আচ্ছা, ওখানে। চাঁদনি স্কুলিং কোথায়? ইউনাইটেড মিশনারি। ইউনাইটেড মিশনারি। চাঁদনির এই প্রফেশনে আসা কিভাবে? ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল যে তখন তো আর অভিনেত্রী বুঝতাম না, নায়িকা হব, মানে হিরোইন হব আর কি। দাদার কি হয়েছিল? পুজোর সময় নবমীর দিন হঠাৎ করে হার্ট অ্যাটাক। দাদা যখন মারা যায়, আপনার তো খুব বেশি বয়স নয়, কারণ মেয়েরা তো সব ছোট, তো সেই সময়টা সামলালেন কি করে, দুই মেয়েকে নিয়ে সমস্ত কিছু করে? আমাদের যে ব্যবসাটা ছিল সেটা হচ্ছে আমাদের গ্রিলের ব্যবসা। এবার গ্রিলের ব্যবসাটা আমি কিছুই বুঝতাম না, স্বাভাবিক। আমি কোনোটাই কিছু বুঝতাম না, না বাজার কি করে করতে হয় কিছুই জানতাম না। সব শিখেছি উনি না থাকা, মানে 2 বছর খুব কষ্ট করে করেছিলাম, কিন্তু পারিনি করতে, না পেরে পরে ওটা আমি ভাড়া দিয়ে দিয়েছি। ও মানে ওই ব্যবসাটা ভাড়া দেয়? আমি কখনো মানে ওই 11, 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ওই সময়টা হয় না একটুখানি ঘুরে বেড়ানো এই সেই, না তখন থেকে আমি যেন এখনো পর্যন্ত কোনো রাস্তা চিনি না। মানে হাস্যকরই লাগবে শুনতে, কারণ কোথাও যেতাম না তো, শুটিংয়ে যেতাম বাড়ি আসতাম, শুটিংয়ে যেতাম বাড়ি আসতাম, এর বাইরে তো মানে কখনো টই টই করে ঘুরতে পারিনি। তো সবই মেগা সিরিয়াল। হ্যাঁ, মেগা সিরিয়াল করেছি। যমুনা ঢাকি করতাম। আচ্ছা। 2013-তে কাছে আয় সই বলে একটা সিরিয়াল হতো, সেটা করতাম। আর এখন রিসেন্ট তুমি যোগমায়া করছি, রেমার চরিত্রে অভিনয় করছি। মানে হিরোকে প্রচন্ড ভালোবাসি। লোকে ভাবতে পারে আমি নেগেটিভ, কিন্তু আমি আমার নিজের জায়গা থেকে ভীষণ সৎ, মানে হ্যাঁ। আর আমি যেই চরিত্রটা করি আমি ভীষণ পজিটিভ হয়ে যাই চরিত্রটা নিয়ে, মানে আমি নিজের জায়গায় আমাকে ক্লিয়ার থাকতে, মানে আমার চরিত্র নিয়ে ক্ল্যারিটিটা আছে যে আমি ভালোবাসি, আমার কোনো দোষ নেই, ভালোবাসা তো কোনো পাপ নয়, তার অন্য কাউকে ভালো লাগতেই পারে, সেটাও কোনো পাপ নয়, তাই আমি আমার জায়গা থেকে ক্লিয়ার। কার সাথে 4 হাত এক করবে, বাকি হাত দুটো 4 সে কোথায়? চলে আসবে, ঠিক চলে আসবে। আর দিদি এখন কি করেন? বিয়ে হয়ে গেছে, ও বম্বেতেই সেটেলড, ও রেকর্ডিং করে, এখন আর শোটা সেভাবে করে না। 2 মেয়ে এখন দাঁড়িয়ে গেছে বৌদি? না, আরো দাঁড়ানো বাকি আছে গো। না সে তো বটেই, তার কোনো শেষ নেই, পথ চলতে যেটুকু দরকার। যোগমায়াতে যে এত হিরোকে ভালোবাসো এবং তুমি সেই জায়গায় খুব পজেসিভ, তুমি বলছো নিজের জীবনের হিরোটাকে। মিথ্যা কথা আমি বলি না,
সত্যি বলছি, এই প্রথম বোধহয় সিঙ্গেল আছি, বুঝেছো? আচ্ছা আচ্ছা আমার দারুণ লাগছে। এর আগে সিঙ্গেল ছিলি না? প্রথম প্রেম যখন হয়েছিল সেই প্রেমটা ডেফিনেটলি প্রথম প্রেম, কিন্তু ওই প্রেমটা তো এখন করতে পারবো না। এখন আমি একা। আচ্ছা, আমার এই একা বিষয়টা এখন খুব ভালো লাগছে। অ্যাট প্রেজেন্ট প্রেম করার ক্রাইটেরিয়া কি? কি বলবো, একটা ভালো ভদ্র ছেলে হবে। সবচেয়ে বড় কথা যে আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। হ্যাঁ, নিশ্চয়ই। আমার ফ্যামিলিটাকে ভালোবাসতে হবে, তবে গিয়ে আমি তোমার লোকজনকে ভালোবাসতে পারবো। আমি যে একটা ভালো ছেলে যে ওকে বুঝবে, কারণ একদম আমরা মানে আমি যেন দেখে যাই যে না, যাই হোক একটা ভালো জায়গায় বিয়েটা হয়েছে, ঠিকঠাক আছে। একদমই মানুষ হিসেবে তার মেয়েকে সম্মান করছে। তারপরে তো কপালে আছে কি যেটা সেটাই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন, আমাকে ধরে খুব কেঁদেছেন। উনি খালি বলেছেন যে আমি এটা চাইনি। আমি চাইনি, জানো তো, আমি একদম চাইনি তোমার সাথে এরকম কিছু হোক। আমিও তোমার মতো একটা ঘরের স্বপ্ন দেখেছি। আমি খুব সংসারী মেয়ে, আমি খারাপ নই, জানো তো, আমি ভালো। আমি একদম চাইনি তোমার সাথে। তো কি থেকে কি হয়ে গেল না। তুমি কিচ্ছু ভেবে না, তোমার কিচ্ছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। দেখো, তুমি একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেমন? তুমি একদম ঠিক হয়ে যাবে। উনি যাই বলুক, তুমি হারটা পড়বে না। খুনির হাতের হার তুমি পড়বে না। গরিমা, খুলে ফেলো এটা, খুলে ফেলো। তুমি পড়বে না, এটা খুলে ফেলো। গুঞ্জন প্লিজ থাক না, উনি যখন নিজের হাতে আশীর্বাদ করে গেছেন তখন এই হাতটা প্লিজ ওকে খুলতে বলো না, কারণ তোমাদের বাড়ির পক্ষ থেকে এই হাতটা দিয়ে ওকে আশীর্বাদ করা হয়েছে। এই হাতটাও করে থাকুক, জোর করো না। কিন্তু গুঞ্জন, একটা সমস্যা হয়ে গেল। কি? পাত্রীপক্ষের সাথে পাত্রপক্ষের একটা বিশ্রী সম্পর্ক হয়ে গেল। কেন? পাত্রপক্ষে তোমার দিদি, যে এখন চোরের মতন পালিয়ে বেড়াচ্ছেন, আর এদিকে পাত্রীপক্ষ তরফ থেকে আমাদের বাড়ির বউ মানে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল তোমার দিদিকে খুঁজে বেড়াচ্ছে। দেখো, জগদ্ধাত্রী তো তোমার দিদিকে ধরে ফেলবেই। ধরতে পারবে না দিদিকে, ক্ষুরোধার বুদ্ধি ওর, ছোটবেলার থেকে অসম্ভব বুদ্ধিমতী। যতই বুদ্ধি হোক, জ্যাস সান্যালের কাছে কিন্তু তোমার দিদির ধোপে টিকবে না। জ্যাস সান্যাল এই প্রথম কোনো কেসে ব্যর্থ হবে। আমি চিনি আমার দিদিকে, আর আমি ভয় পাচ্ছি এই ভেবে যে জ্যাস সান্যাল মানে জগদ্ধাত্রী বৌদির কোনো ক্ষতি না হয়ে যায়। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি খুব ভয় পাচ্ছি। কোনো ভয় নেই গরিমা, কোনো ভয় নেই। জগদ্ধাত্রীর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ ও অন্য ধাতুতে গড়া। এই ধাতুর সাথে তোমার দিদির আগে কখনো সাক্ষাৎ হয়নি গুঞ্জন, তাই আমি নিশ্চিত তোমার দিদি ধরা পড়বেই। পড়বে না, দিদিকে ধরা যাবে না। আমি তোমাকে বাজি ধরতে পারি। সেই তুমি বাজি ধরতেই পারো, কিন্তু আমি তোমায় বলছি তোমার দিদি ধরা পড়বেই, কারণ ওর নাম জ্যাস সান্যাল। ম্যাডাম, জগদ্ধাত্রী মুখার্জির রিপোর্টসগুলো চলে এসেছে। তাই নাকি? এই রিপোর্টসগুলো নিয়ে আপনি একবার ডাক্তারবাবুর সাথে দেখা করবেন। কেন বলুন তো, কোনো খারাপ রিপোর্ট আছে? না, উনি আপনাকে কিছু বলতে চান। ও আচ্ছা, ওকে, আপনি জানেন, আমি যাচ্ছি। ঠিক আছে গুঞ্জন, তোমরা কথা বলে আমি আসছি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। যা হয়েছে সে সব কিছুর জন্য আই এম এক্সট্রিমলি সরি গরিমা। কোনো সরি বলার দরকার নেই। এখন তুমি আমার প্রেমিক নও, আমার বর, আর আমি তোমার বউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই প্রমিতা বাফু ওরফে
বনলতা চক্রবর্তী। ও মুখোশ পরে নাম পরিচয় বদলে অন্য একটা নাম ভারিয়ে এত বড় একটা ছক কষলো, এত বড় একটা ছক কষলো। ওরা এতটা বোকা নয় যে নিজেদেরই ফ্ল্যাটে বসে থাকবে যে আমরা যাবো গিয়ে ওদের অ্যারেস্ট করে নেব। এত সহজ নয় বিষয়টা সাধুদা। কিন্তু জ্যাজ তাহলে ও কোথায় থাকতে পারে? সেটাই তো প্রশ্ন, সেটাই তো প্রশ্ন যে কোথায় থাকতে পারে ওরা। জাজ বলো। গরিমাকে ডিসচার্জ করে দিয়েছে। তাই গরিমাকে ডিসচার্জ করে দিয়েছে? তারপর সেখান থেকে গরিমা গুঞ্জনের বাড়িতে যাচ্ছে এবং সেখানে নিয়ম রক্ষার্থে একটু বরণ হওয়ার পরের দিন সকালবেলা ফিরিয়ে দেবে। এবং ওর সাথে একজন নার্স থাকছে এবং অল টাইম মানে সব সময় ডক্টরের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। বুঝলাম স্যার। গুঞ্জনের বাড়িতে তার বউ আমার ননদ গরিমা যাচ্ছে, কিন্তু গুঞ্জনের দিদি কোথায়? গুঞ্জনের দিদি প্রমিতা বাফু কোথায়? চিন্তা করো না, চিন্তা করো না, চিরুনি তল্লাশি করা হবে, খুঁজে তো বের করতেই হবে। স্বয়ংভূ চিরুনি তল্লাশি করলে ওরা ধরা পড়বে না, ধরা পড়বে না। ওরা এমন একটা জায়গায় আছে না যেটা যেটা তোমাদের মাথাতেই আসছে না। আমরা যেখানে যেখানে ভাবছি ওরা থাকতে পারে, যেখানে যেখানে ওদের থাকার সম্ভাবনা আছে, আমাদের সন্দেহের তালিকা থেকে সে প্রত্যেকটা জায়গা আমাদের বাদ দিয়ে দিতে হবে। আর যেখানে যেখানে ওদের থাকার জাস্ট কোনো সম্ভাবনা নেই, সে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সূত্র খুঁজে বার করতে হবে। আর আমি শিওর তারই মধ্যে কোনো একটা জায়গা থেকে আমরা এই প্রমিতা বাফুকে খুঁজে পাবো এবং বামাল সমেত অ্যারেস্ট করব। হ্যালো বর্দি বলছি। হ্যাঁ হ্যাঁ বর্দি বলুন। বলছি জগদ্ধাত্রী, তোমার এই অসুস্থতার কারণটা ফাইনালি ধরা পড়েছে। কি হয়েছে আমার বর্দি? একটা বড় সড়ো কিছু তুমি বাঁধিয়ে বসেছো। কি হয়েছে বলুন তো, কি প্রবলেম? রিপোর্টস কি বলছে? সব ঠিক নেই? কোনো প্রবলেম আছে? প্রবলেম তো আছেই, গুরুতর প্রবলেম। গুরুতর প্রবলেম মানে? গুরুতর প্রবলেম মানে বর্দি কি হয়েছে বলুন না। দেখো, তোমাকে আমি সাক্ষাতে সবটা বলবো, কিন্তু তোমাকে এই অবস্থায় মাথা ঠান্ডা রাখতে হবে জগদ্ধাত্রী। ভেঙে পড়লে কিন্তু কোনোভাবেই চলবে না, বুঝতে পেরেছো? কি হয়েছে বলবেন তো? কি হয়েছে বর্দি বলুন না। শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে? চিন্তা করো না, সব বলবো। প্লিজ বর্দি বলুন না, কি হয়েছে বলুন না। সব বলবো জগদ্ধাত্রী, মাথা ঠান্ডা রাখো। তুমি বাড়িতে এসো, গরিমার বিদায় আছে, বিদায়ের পর আমি তোমাকে সবটা বলবো। কেন বলুন তো? খুব খারাপ কিছু? আরে বাবা, জানতেই পারবে বলছি তো। গরিমার বিদায়টা আগে হোক। আর হ্যাঁ, বিদায়ের সময় স্বয়ম্ভূকে নিয়ে কিন্তু উপস্থিত থাকবে, কেমন? রাখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি নাকি আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছো? কি হলো? উত্তর দাও, উত্তর দাও। আমার মেয়েকে বলেছো উপোস করে থাকতে, আমার মেয়ের গায়ে হলুদ ছুঁয়ে দিয়েছো, হ্যাঁ? কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো এই ছোকরা? হ্যাঁ, কি ভেবেছো? আমার মেয়ে জলে পড়ে আছে, আমি রিক্সা চালাই বলে আমার মেয়ের মান ইজ্জত সব কিচ্ছু নাই। কি ভেবেছো তুমি? কি ভেবেছো? এই ডিএস কলোনিতে না তোমাকে পুঁতে রেখে দেবো। এই ডিএস কলোনির 791 জন, তারা যদি প্রত্যেকে তোমাকে মারে না, তোমার কি অবস্থা আমি বুঝতে পারছ তুমি? হ্যাঁ, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। আমি এখান থেকে যাব না। আমি আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। এত বড় স্পর্ধা তোমার?
বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আর কি করছো কি তুমি? গায়ে কেন হাত দিচ্ছ? আরে গায়ে হাত তুলবেন না। গায়ে হাত তুলবো না, গায়ে হাত তুলবো না, তোমাকে মেরে না আমি। মাফ করবেন, আপনার হাত ধরলাম বলে মাফ করবেন, কিন্তু আপনি আমাকে আঘাত করবেন না। আমি আপনার মেয়েকে আঘাত করিনি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চেয়েছি। আমার মেয়ে অফিসার হবে, আমার ছোট মেয়ে পড়াশোনা করে, আর আমি না, আমি কিন্তু কখর গোমাংস নই, এটা তোমার বোঝা উচিত ছিল। তুমি আমার মেয়ের সঙ্গে অন্যায় করেছ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এখান থেকে বেরিয়ে যাও। আমি যাব তো আপনার মেয়েকে বিয়ে করেই যাব। রেহান বাবু, হ্যাঁ যোগমায়া, আপনি ওনাকে বলে দিন আমি আপনাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাব। আমার পেছনে যাবার কোনো রাস্তা নেই, সমস্ত পথ বন্ধ। শুধুমাত্র একটাই পথ, আপনাকে বিয়ে করে এখান থেকে নিয়ে যাও। বিয়ে দেব না, হ্যাঁ, বিয়ে হবে না। যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে আমি দেব না। ছেলেটা তো ভালোই, কি বলছো কি তুমি? চুপ করো, তুমি চুপ করো, একদম কোনো কথা বলবে না। চলে যাও, চলে যাও, তুমি চলে যাও ওখান থেকে। কাকে তাড়াচ্ছিস মিন্টু তুই? কাকে তাড়াচ্ছিস? সরখেলদা, হ্যাঁ, কাকে তাড়াচ্ছিস তুই? কাকে তুই তাড়াচ্ছিস? এ তো দেবদূত রে, দেবদূত। হ্যাঁ সত্যিই দেবদূত। দেবদূত, এ তো দেবদূত। দেবদূত, দেবদূত। ও আমাদের রক্ষা করেছে, আমাদের সবাইকে রক্ষা করেছে। বুলডোজারের সামনে নিজে দাঁড়িয়ে থেকে লড়াই করেছে, মারপিট করেছে, চ্যাটার্জিদের সঙ্গে ফোনে কথা বলেছে। ও আমাদের বাঁচিয়েছে, আমাদের ঘর বাঁচিয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা কি ভালোবাসার বিয়ে? নাকি শর্ত সাপেক্ষ? মানে আপনাকে দেখে মনে হচ্ছে এই বিয়েতে আপনার কোনো উদ্দেশ্য আছে, তাই জিজ্ঞাসা করলাম। শর্ত সাপেক্ষ নাকি ভালোবাসার বিয়ে? যেভাবে নেবেন। মোট কথা, আপনাকে আমি বিয়ে করছি, সিঁদুরও পড়াচ্ছি, আর বাকিটুকু তোলা থাক। দাঁড়ান, তোলা থাকলে হবে না, আমাকে উত্তর দিয়ে যান। এই বিয়ে কি শুধু ডিএস কলোনিকে বাঁচানোর জন্য, না যোগমায়াকে ভালোবেসে বিয়ে করছেন? বলুন, যোগমায়ার জন্য বিয়ে করছেন নাকি ডিএস কলোনির জন্য? উত্তর দিন, যোগমায়ার জন্য বিয়ে করছেন নাকি ডিএস কলোনির জন্য? উত্তর দিন রেহান বাবু, বলুন। বলো রেহান, বলো, উত্তর দাও। হ্যাঁ রেহান বাবু, বলুন না, যোগমায়ার জন্য নাকি ডিএস কলোনির জন্য বিয়ে করছেন? ডিএস কলোনির জন্যই বোধহয় বিয়েটা করছে। আমারও তাই মনে হচ্ছে, ও যা করেছে ডিএস কলোনি বাঁচানোর জন্যই করেছে। ও আমাদের ভূমিপুত্রের মতো কাজ করছে। না বলিস না মিন্টু, না বলিস না। রেহান, আমি জানি না মিন্টু সম্প্রদান করবে কিনা, কিন্তু আমি কথা দিচ্ছি আমরা সবাই মিলে কন্যা সম্প্রদান করব তোমাকে। তুমি আমাদের শেষ আশ্রয়। নইলে চ্যাটার্জি গ্রুপ এই ডিএস কলোনি ভেঙে গুড়িয়ে
নতুনভাবে হাসপাতাল তৈরি করব। তোমাকে বিশ্বাস করে এই মেয়ে তোমার হাতে তুলে দেব। তুমি এসো, আমরা সবাই আছি। আমরা দাঁড়িয়ে থেকে সবাই মিলে তোমার বিয়ে দেব। সমস্ত রেজিস্ট্রি করা পেপারের কপিগুলো আমার কাছে আছে। আপনি বাড়ি এলেই বরণের সময় আপনার হাতে আমি তুলে দেবো। থ্যাংক ইউ। তোমার কাছে রেহান ঋণী হয়ে রইল। ঋণ কিসের? ঋণ নয়, এ তো আমার কর্তব্য। আমার বর আমার প্রতি কর্তব্য করুক বা না করুক, আমার শ্বশুর বাড়ি আমার প্রতি কর্তব্য করুক বা না করুক, একজন মানুষকে তো আমি আমার পাশে পেয়েছি। সে আর কেউ নয়, আপনি। তাই আপনার জন্য করা কোনো কাজই কাজ নয়, সবটাই ঋণ শোধ, সবটাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেন? আমার কি অপরাধ? তখন থেকে খালি আমার বাড়ি, আমার ঘর, আমি বলছি আমার কেউ নেই, কেউ নেই। বিশ্বাস করছে না কেন? বিশ্বাস করছো? কেউ নেই। তুমি কেন বলছো? আমাকে আপনার বাড়ি নিয়ে যাবে? আপনি চলে যান, আমার কেউ নেই, চলে যান। চিনি না। চেনো না তুমি আমায়? না চিনি না। আচ্ছা ঠিক আছে, তুমি না হয় আমাকে নাই চিনলে, আমি বলছি না তোমাকে জোর করে আমাকে চিনতে। আমি তোমায় কোথাও নিয়ে যাব না, কিন্তু আমার কাছ থেকে অন্তত এইটা একটু খেয়ে নাও। না নার্স খাইয়ে দেবে। না নার্স আমার কাছে খেতে পারবে না, নার্স খাইয়ে দেবে। তুমি যেমন আমাকে চেনো না, তুমি তো নার্সকেও চেনো না, তাহলে নার্স খাওয়ালে তুমি খাবে কি করে? আমি বলছি আমি আপনাকে চিনি না, আমি তো তোমার সঙ্গে কথা বলতে চাই না। ও পরাগ, এখন থেকে আমিও তোমাকে জল দেব, ওষুধ দেব, তোমার যা যা প্রয়োজন সব আমি দেব। তাহলে তুমি আমাকেও ভালো বলবে তো? বলো না, হ্যাঁ ভালো বলবে আমায়? খাবে তো আমার হাতে? হ্যাঁ না 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 না, আপনি চলে যাবেন না। নার্স কেনে না, নার্স খাও, নার্স কেনে। কি হয়েছে ম্যাডাম? আপনাকে বললাম তো ম্যাডাম, ওনাকে এখন উত্তেজিত করার দরকার নেই। আপনি ঠিকই বলেছিলেন, ও কাউকে চিনতে পারছে না, আমাকেও চিনতে পারছে না। কিছুই না, আমি ওকে জুসটা খাওয়াতে গিয়েছিলাম, ও আমাকে বললো যে আমি আপনাকে চিনি না, আপনার হাতে আমি খাবো কেন, নার্স খাইয়ে দেবে। ঠিক আছে, জোর করবেন না। উনি যখন আপনাকে আজকে চিনতে পারছেন না, আপনার কাছে খেতে চাইছেন না, আপনি ছেড়ে দিন, আমি খাইয়ে দিচ্ছি। নার্স তুমি কোথায় চলে গেছিলে? তুমি যেও না, কারা সব এসে আমাকে নিয়ে চলে যাবে বলছে। আমি যাবো না, তুমি থাকো, এখানে থাকো। তুমি আমাকে খাইয়ে দাও, আমি অন্য কারোর হাতে খাবো না। এই তো এক্ষুনি খাইয়ে দিচ্ছি, অন্য কারোর হাতে আপনি খাবেনই বা কেন? আমি আছি তো। আপনি এখন যান, বেল বেজে গেছে, সময় হয়ে গেছে, আসুন। বেশ, আসছি আমি। আমরা এই হসপিটালেই আছি, দরকার হলে ডাকবে। দেখেছো নার্স, ওরা কিন্তু এই হসপিটালে আছে, আমাকে নিয়ে যাবে বলছে। আমি কিন্তু যাব না, আমি চিনি না, আমি কেন যাব? আমি চিনি না, আমি ওদের সঙ্গে যাব না। তুমি আমায় যেতে দেবে না, আমি ওদের সঙ্গে যাব না, আমি যাব না। সিস্টার তুমি যেতে দিও না আমায়, আমি যেতে দিও না। আচ্ছা ঠিক আছে, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি একটু শান্ত হন। এই নিন জুসটা খান। জি
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা মা দেখো তোমার ছেলে এসেছে। বৌমা পরাগকে নিয়ে এসছো? ধরো বসা বসা। তাই আমি গাড়ির আওয়াজ পাচ্ছিলাম গো। ও বৌমা কার গাড়ি পেলে গো? শীর্ষা গাড়ি ঠিক করে দিয়েছিল মা। গাড়ি ভাড়া নিয়েছিল, ওর অফিস আছে বলেও আসতে পারলো না। আমি অনেকবার বারণ করলাম কিন্তু কথা শোনেনি। আস্তে 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 এই দেখে দেখে, সাবধানে সাবধানে। দেখিস বাবা দেখিস, ষাট। ও বিপাশা এসছো? বিপাশা এসছে দেখছি। হ্যাঁ গো, কি করবো বলো, শিমুল তো আর একা ওকে নিয়ে আসতে পারবে না, সম্ভবপর নাকি, তাই গেছিলাম সঙ্গে। বাবা, ও বাবা, পরাগ কেমন আছিস বাবা? এখন কেমন আছিস শরীর? রোমা অমন ভাবে তাকাচ্ছে কেন, কথা বলছে না কেন? কিরে পরাগ, কেউ এমন করে বল বাবা? হ্যাঁ, তোর বউ কত খাটাখাটনি করছে বলতো, চাকরি করছে, তোর দেখাশোনা করছে, এমন কেউ করে বলতো? তুই না বলে চলে গেলি, আমাদের চিন্তা হয় না হয়তো? হ্যাঁ, তুই কি আমাদের একটুও ভালোবাসিস না বাবা? বড়দা ভাই, বৌদি ভাইয়ের জন্যই কিন্তু তোকে খুঁজে পেয়েছি রে আমরা, নইলে হয়তো আমরা তোকে বাঁচাতেও পারতাম না। বৌদি ভাই সবটা করেছে, তুই চুপ করে আছিস কেন? কথা বল না। ওকে কেউ জোর করো না মা, ডাক্তারবাবুর বারণ আছে। এই আমরা যে সবাই কথা বলছি, ও ঠিক আমাদের কথা শুনে শুনে কথা বলবে, নিজে থেকেই কথা বলবে, কিন্তু ওকে এভাবে জোর করে কেউ কথা বলিও না। কি কথা? আমার পরাগ কথা বলবে না, কি করে হয় বৌমা? এই পরাগ, আমাদের চিনতে পারছিস না বাবা? কি রে ও পরাগ? পরাগ বলবে বলবে, কথা বলবে। এই তুই আমায় চিনতে পারছিস না বাবা? আরে আমি তোর মা, জন্ম থেকে তো আমায় দেখছিস, আমায় চিনতে পারবি না কেন? আমি এখানে কেন এলাম? কি কথা রে? তুমি এখানে কেন এলে মানে? এটা তোমার বাড়ি, তাই তুমি এলে? শোনো শোনো, এই তোমার বাড়ি, এই তোমার ঘর, এই তোমার সংসার, ওই তোমার বউ, এই তোমার মা, ওই যে তোমার আত্মীয় স্বজন, কাকিমা, বোন, ওই যে বৌদি। তুমি এরকম ভাবে জোর জবরদস্তি করলে হবে না কাকিমা, ছেড়ে দাও। তুমি মনটা শক্ত করো। তুমি ভাবতে পারছো তোমার ছেলে যে তোমার কাছে বেঁচে ফিরেছে, এটাই তো অনেক। কি বলছো কি? হ্যাঁ ও বিপাশা, আমার পরাগ সে কথা বলবে না, কি কথা? হ্যাঁ বলবে মা, বলবে। একটু সময় দাও, দেখবে আস্তে আস্তে ও ঠিক সুস্থ হয়ে উঠবে। আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি জানো তো, আমার জীবনটা যুদ্ধের, শুধুই যুদ্ধের। সে যুদ্ধ আমরা সবাই করে চলেছি শিমুল, কার জীবনে না যুদ্ধ আছে বল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফার্স্ট ফ্লোরে থাকবেন? আমি আপনাদের সুইট দিচ্ছি, গ্রাউন্ড ফ্লোরে আমাদের বেস্ট রুমটা আছে, ওটা নিন না ম্যাডাম। না না, আমাদের আরো কিছু বন্ধুরা আসবে, ওরা আগে এই রিসর্টে থেকেছে, ওরা ইনসিস্ট করেছে আমরা যেন রুম 502তেই থাকি, সো আমার ওই রুমটাই লাগবে। কিন্তু ম্যাডাম ওটা তো খুব ছোট রুম, ওটা নেবেন? আমি বেটার কিছু। তাহলে তো এখানে থাকাই যাবে না, কারণ আমি দেখতে পাচ্ছি রুমের চাবিটা ঝুলছে, মানে রুমটাতে কেউ নেই, তবু আপনি দেবেন না যখন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, 1 মিনিট আমি দিচ্ছি রুমটা। দাদা ভাই বারবার বলে দিয়েছে 503 নম্বরের রুমে জ্যাকি আছে, আমাদের 502 নম্বর রুমটাই চাই। ওই রুমটা না দিলে যে আমাদের প্ল্যানটাই সাকসেসফুল হবে না। ম্যাডাম একটা সিগনেচার করে দেবেন।
আরে বাস, এই ফাঁকা রিসর্টে এতগুলো মেয়ে এসেছে। এই খবরটা তো গুরুকে দিতেই হবে। বেচারা জ্যাকি এই মরুভূমিতে শুকিয়ে মরছে, এই খবরটা পেলে জ্যাকির মনটা খুশি হয়ে যাবে। কে আছো? ম্যামদের লাগেজগুলো 502 নম্বরে দিয়ে আসো। ম্যাডাম যান আপনারা। কি হলো শ্যামলী? তুমি ঠিক আছো তো? তোমার কি ভয় করছে শ্যামলী? দেখো, তুমি যদি কনফিডেন্ট ফিলটা করো তাহলে কিন্তু আমাদের সবাইকে এফেক্ট করবে। না না রোহিণী দিদি, ভয় করবে কেন? আমি ভয় পাচ্ছি না। আসলে ওই ধাক্কাটা খেলাম কেন বলো তো? মেয়েটাকে চশমা পরিয়ে দিয়েছে। এটাই কি এরকম কালো কালো গ্লাস, ঘরের মধ্যে সব অন্ধকার লাগছে। আর এতটা জামাটা না, একটা অন্য হবে গো, একটা অন্য দাও না। শ্যামলী, এটা শুধু একটা পোশাক, এটা নিয়ে তো এত ভাবার দরকার নেই, এত ভেবো না। ঠিক আছে, এমনি কিছু ভাবছি না। একটা ওড়না হলে ভালো হতো। আমায় কেমন একটা লাগছে না বলো? তোমাকে খুব ভালো লাগছে শ্যামলী। মনে নেই সকালে দাদাভাই কি বলেছিল? স্যার, শ্যামলী, ভালো লাগছে আপনাকে? আরে এত ছটফট করবেন না, আমি বলছি আপনাকে ভালো লাগছে। আর তাছাড়া দেখুন, আপনি একটা শহুরে মডার্ন মেয়ের ক্যারেক্টার প্লে করছেন, তারা এরকম পোশাক পরে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যদি এত ছটফট করেন তাহলে ওদের সন্দেহ হবে। আর দেখুন, আপনি যা করছেন সবটাই প্রিয়া আর অপ্রতিমের জন্য, সেটা মাথায় রেখে একটু শান্ত হন। এই শ্যামলী, হ্যাঁ কি ভাবছো? চলো। হ্যাঁ চলো চলো চলো। রোহিণী দিদি, জ্যাকির বন্ধু আমাদের দেখছে, মুখটা আমরা আড়াল করে নিই। ভালোই হয়েছে, দেখে গেল। এবার শয়তান ভাইয়ের খবর দেবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মেয়েগুলোকে হেব্বি দেখতে না রে? হেব্বি দেখতে ভাই, আর গ্রুপে একটাও ছেলে নেই। শুধু একবার কি চোখের দেখাটা দেখবো না? আমি দূর থেকে দেখবো, বেশি কাছে যাবো না। এই জানিস তো, জ্যাকি এভাবে ভয় পেয়ে ঘরে বসে আছে, এটা ভালো দেখাচ্ছে না রে। না না, একদম ভালো দেখাচ্ছে না। আমার মতন একটা চার্মিং ইয়ং ম্যান ওদের পার্টিতে না গেলে ওদের পার্টি জমবে না রে। না না, চল 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 চল। রিস্ক আছে কিন্তু, কাকু যদি জানতে পারে কি হবে জানিস? আরে না, জানালেই জানবে না। যা তো রিসেপশনিস্টটাকে সামলা, যা দেখিস ওজন আমার বাপকে কিছু না বলে, ঠিক আছে? আর তখন আমি একটুখানি ওই বাচ্চাদেরকে দেখে আসি। হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার তোমার ভবলীলার সঙ্গ হবে। Hey beautiful ladies, আপনারা দূরে দূরে নাচছেন কেন? আপনাকে না খুব চেনা চেনা লাগছে। জ্যাকি, এই জ্যাকি, নিচ নিচ। স্যার, ভালো করে ভিডিওটা করেছেন তো? খুব ভালো ভিডিও পেয়েছি। একবার এই ভিডিওটা এবার কোর্টে প্রডিউস করতে পারলেই ব্যাস। চলুন এখান থেকে, চল। এই সাবধানে শোয়া, সাবধানে শোয়া। এই তুই বোতলটা দে, বোতলটা দে বাবু, বোতলটা দে।
মুখে জল দে, মুখে জল দে। জ্যাকি, এই জ্যাকি, তোমার মা রাতের খাবার কি হয়েছে জ্যাকি বাবু? না না, কিছু হয়নি, ও একটু বেশি আজকে নেশা করে ফেলেছে বুঝলে তো, তার মধ্যে কি হয়েছে নাচতে গিয়ে পড়ে গেছে। জ্যাকি বাবু কি বাইরে বেরিয়েছিল নাকি? এটা তো তাহলে স্যারকে জানাতে হয়। না না না, কিছু বলতে হবে না। না না, স্যারকে জানাতেই হবে এটা। বল। ফোনটা স্পিকারে দে তো মিলন। বলছি যারা যারা পার্টি করছিল তারা কোথায় চলে গেছে? হ্যাঁ আঙ্কেল, পার্টি তো বন্ধ। ওটাই সন্দেহ করছিলাম। জ্যাকি গেল, ওরা নিশ্চয়ই ছবি টবি তুলে নিয়েছে। যেই কাজ হয়ে গেছে অমনি উধাও। রিসোর্ট থেকে কাউকে বেরোতে দিবি না যারা যারা পার্টি করছিল। আর শোন, প্রত্যেকের মোবাইল কেড়ে নিবি। চল 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 চল, এই চল। চল চল, গাড়ি তোর, গাড়ি তোর। এটা তো পিয়াঞ্জলি বাড়ির লোক, এক্ষুনি তো সবার ফোন কেড়ে নে। হয়ে গেছে, মস্তানি হয়ে গেছে, শেষ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মরে যাওয়া বাবার কতগুলো টাকা খরচা হয়েছে আমার এত দূর আসায়, তার তার কিছুটাও কি আমি ফিরিয়ে দিতে পারবো না আমার পরিবারকে? আই আন্ডারস্ট্যান্ড মাই চাইল্ড, আমি বুঝতে পারছি। তবে হিট অফ দ্য মুভমেন্টে তুমি কলেজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা নিয়ে ঠিক করনি। আর এখানে যদি কোনো প্রবলেম হয় তার জন্য তো আমি আছি। আপনি বুঝতে পারছেন তো স্যার, একটা 20 বছরের মেয়েও কতটা ভালনারেবল। আমাদের বাবা, মানে যিনি আমাদের পরিবারটার ব্যাকবোন ছিলেন, তিনি সদ্য আমাদের ছেড়ে চলে গেছেন। বুঝতে পারছি রোদ, আমি বুঝতে পেরেছি তুমি কতটা হার্ট হয়েছো। তবে তোমাকে আমার একটা কথা বলার আছে মা, তুমি অকারণে কিন্তু স্যারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ছো। ধরো তোমার যেখানে চুপ করে থাকা যায়, ইনফ্যাক্ট তুমি ছোট হিসেবে যেখানে চুপ করে থাকলে ঝামেলাটা মিটে যায়, তুমি কিন্তু সেখানে চুপ করে থাকো না। হ্যাঁ, হয়তো কোনো কোনো ক্ষেত্রে করে ফেলি স্যার। আসলে সবসময় শুনতে শুনতে, সবসময় হিউমিলিয়েট হতে হতে আমি এই ভুলটা করে ফেলি স্যার। স্যার, আমার বিহেভিয়ার বদলে যাচ্ছে ওনার জন্য, আমার পড়াশোনা হ্যাম্পার করছে ওনার জন্য। ওনার করা অপমানগুলো সবসময় আমার কানে বাজে। স্যার, আপনি তো জানেন ক্লাসে তো অনেক রকমের স্টুডেন্ট হয়, তাদের মধ্যে কয়েকজন আমার হিউমিলিয়েশনে আরো মজা পায়, আরো খানিকটা আজে বাজে কথা বলে চলে যায়। তার চেয়ে বরং আপনি আমাকে টিসিটা দিয়ে দিন স্যার, আমি চলে যাই। তাতে প্রফেসর সেনগুপ্ত শান্তি পাবেন আর আমিও মানসিক শান্তি পাবো। স্যার, আপনি একটু প্রফেসর সেনগুপ্তর সঙ্গে কথা বলুন, ওনাকে একটু ঠিক হতে বলুন, এই ব্যবহারগুলো ওনাকে বন্ধ করতে বলুন স্যার। স্যার দেখুন, আমরা হয়তো খুব সামান্য মানুষ, খুবই নগণ্য, হয়তো হাতের তালুতে আমাদের পিষে ফেলা যায়, কিন্তু আমরা কোনো অন্যায় মেনে নিই না স্যার। যদি প্রফেসর সেনগুপ্ত তার এই ব্যবহারটা বন্ধ না করেন, তাহলে কিন্তু আমি অফিসিয়ালি ওনার নামে কমপ্লেন করতে বাধ্য হব। আমি আপনার কাছে করব, আমি গভর্নিং বডিতেও করব, আর যেখানে যেখানে আমাকে যেতে হয় আমি সেখানে সেখানেই যাব। তাও এই অন্যায়টা আমরা সহ্য করব না স্যার। আপনি প্লিজ একটু কাইন্ডলি দেখবেন এই বিষয়টা নিয়ে। রাই, আপনার কনসার্নের কারণ আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি, আমি আপনাকে কথা দিচ্ছি এরকম ফার্দার আর ঘটবে না। আর আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি এই নিয়ে কোনো স্টেপ নেবেন না, আমাকে একটু সময় দিন। আপনার বোনের পড়াশোনা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে আমি দেব না, কথা দিলাম। আপনি আমাকে অ্যাসিওর করছেন তো? আপনি তো দেখছেন স্যার, রিপিটেডলি একই ঘটনা ঘটে যাচ্ছে আমার বোনের সঙ্গে। ও তো 1 বছর ধরে কলেজের স্টুডেন্ট, কখনো কারোর সঙ্গে এরকম হতে দেখেছেন ওর? হ্যাঁ, উল্টো দিক দিয়ে এটাও ঠিক, সার্থকের কেরিয়ারে এমন কাণ্ড আমি দেখিনি। ভীষণ সিরিয়াস টিচার, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, স্বাভাবিক স্টুডেন্টদের কাছ থেকে সেরকমই এক্সপেক্ট করে। কেন যে আপনার বোনের সঙ্গে বারবার ঝামেলায় জড়িয়ে পড়ছে সেটাই আমি, না না এটা ভাববেন না যে যা যা ঘটছে এখানে সবটাই আমি স্রোতের ওপরে দোষ দিচ্ছি। দেখুন, স্রোত আমার খুব স্নেহের পাত্রী, আমি আপনাকে কথা দিচ্ছি দুজনকে পাশাপাশি বসিয়ে আমি সলভ করার চেষ্টা করব।
আপনি নিশ্চিন্ত থাকুন, এই ঝামেলাটা মিটে যাবে। আসলে তোমাকে বলছি, আমি যেন কখনো না শুনি তুমি কলেজ ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছ, এমন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা সূর্য, বলছি তুমি তখন যেন কি একটা বলছিলে, তোমার সঙ্গে নাকি নীলু ডক্টরের কাছে যাবে না, তাই না? বৌমনি, এ বিষয়ে তো কথা হয়েই গেছে, ও ওর বৌমনির সাথে যাবে। কিন্তু নীলু তোমার সঙ্গে ডক্টরের কাছে কেন যেতে চাইছে না? আমার সাথে কেন যাবে না সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। আসল উদ্দেশ্যটা হচ্ছে ডাক্তার দেখানো। কার সাথে গেল কার সাথে গেল না সেটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। অদ্ভুত তো, আজকাল দেখছি নীলুকে নিয়ে তোমায় কিছু বললেই তুমি একবারে তেড়ে আসছো। যখন সেটা দেখতেই পাচ্ছ তখন ওকে নিয়ে কিছু বলাটাই তো তোমার উচিত নয়, তাই না? ও রিয়েলি? এখন এই বাড়িতে তোর বউকে নিয়ে কোনো কথাও বলা যাবে না? আমরা তো এখানে বসেই সবাইকে নিয়ে আলোচনা করি ছোটদা ভাই। টিয়া, আলোচনা আর সমালোচনা দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। নীলু এই বাড়িতে আসার পর তোদের সবার একজনই টার্গেট। ইচ্ছে করে এই ননদ বৌদির মুখে একেবারে সেলোটেপ দিয়ে রেখে দিই, সব ব্যাপারে কথা বলা চাই এদের। এত নাক গলানো স্বভাব না, অসহ্য। বলুন না মা, আপনার সাথে কে যেত ডক্টরের কাছে? প্রথমের দিকে তোমাদের বাবাই যেতেন। এইটাই আমি বলতে চাইছি। সেটাই তো স্বাভাবিক, তাই না? নীলু, তোমার সৌর্যর সঙ্গে ডক্টরের কাছে যেতে কোথায় অসুবিধা হচ্ছে বলো তো? সেটা না গেলে তোমার কি অসুবিধা হচ্ছে বলো তো? আমার কিসের অসুবিধা হবে? আমার কোনো অসুবিধাই হচ্ছে না। হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে। তোমার পাস্ট রেকর্ড তো খুব একটা ক্লিন নয়। মানে কি বলতে চাইছো তুমি? মানে এটাই বলতে চাইছি যে তোমার এত মিথ্যে টিথ্যে বলা, সাজিয়ে গুছিয়ে ভুলভাল কথা বলা, তোমাকে না ঠিক 100 ভাগ বিশ্বাস করা যায় না নীলু। কিছু মনে করো না নীলু, আমারও কিন্তু অদ্ভুত লাগছে। দেখো, তোমার প্রেগনেন্সির বেশিরভাগ সময়টাই তো তুমি এই বাড়িতেই থাকবে, তাহলে সূর্যের তো জানা উচিত কোনটা কি দরকার না দরকার, তাই না? ওর তো জেনে রাখা দরকার। হ্যাঁ, সে তো জানবেই। ডক্টর যা যা বলবেন আমি তো সেই সবকিছু জানাবো, আর শুধু সূর্যকে কেন, আপনাদের সবাইকে জানাবো। আর এইবার আমি বৌমনির সঙ্গে যেতে চাইছি ডাক্তারের কাছে, তার কারণ বৌমনি তো এক্সপিরিয়েন্সড। আমার প্রথমবার, একটু সুবিধা হবে, আমি কমফোর্টেবলও ফিল করব, তাই আর কি। নেক্সট টাইম ডাক্তারের কাছে যাওয়ার হলে তো সূর্যের সঙ্গেই আমি যাওয়ার হলে মানে এরপর আদৌ যেতে হবে কি হবে না সেই নিয়ে তোমার কোনো সন্দেহ আছে নাকি নীলু? দিদি, তুমি যে সব কথার একটা অন্য মানে ধরো না, সেটা কিন্তু তোমার নিজের চরিত্রের ব্যাপার। তুমি যে কথা বলো হয়তো অন্য কিছু মিন করে বলো, কিন্তু আমি যা বলি আমি কিন্তু সেটুকুই মিন করি, অন্য কিছু নয়। আর দেখো, তোমার মতো তো এত শিক্ষিত আমি নই, তাই তোমার মতো এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার আসে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিদি বাড়িতে নেই, দিদি চলে গেল কোথায়? কোয়েল যা খুশি বলে চলে, কোয়েল বলছে আমাকে অভির কাছে ক্ষমা চাইতে, আমি অভির কাছে ক্ষমা চাইবো। কেন চাইবো আমি অভির কাছে ক্ষমা? অভিও যা খুশি করছে। চলে একটা কথা বলে দিল দিদির ব্যাপারে, আমি নাকি দিদিকে মদত দিয়েছি, আমি করেছি, আমি করেছি, আমার ভালো লাগ, আমার বিজলিকে ভালো লাগছে না, আর সেটা বিশ্বাস করতে হবে তোমাকে ভালো লাগছে না। দিদি কি হচ্ছে? কি হচ্ছে? আচ্ছা কি হচ্ছে? কি তৈরি আমার কি তৈরি? সেটা তুমি কি তো হয়? বৌদি ভাই আমাকে বলেছে এই বাড়ি থেকে চলে যেতে। আমি বুঝতে পারছি এই বাড়িতে কোনো বিপদ আসতে চলেছে, আমি চলে গেলে কে তুমি আছে? আমি এখন করো না, এই এরকম করে জানি না। কি হচ্ছে? এরকম করছো না? জানি না কি এরকম। আমি শান্ত হয়ে আছি। আচ্ছা আমি
কি হয়েছে বলো আমাকে, কি হয়েছে? তুমি তিতিরকে নিয়ে যাও, আমাকে নিয়ে গিয়ে বসার দরকার না, তিতির একটু নিয়ে যাও না, আমি আসলে দিদি, কি হয়েছে সেটা তো বলো। এদিকে শোন না, এরকম এরকম এই সময় হয়, মুড সুইং করে, একদম মাঝে মাঝে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। টেনশন করিস না, ব্যাপারটা তোকেই সামলাতে হবে, আমরা কেউ বললে হবে না, বকাবকি করবে না। তুমি যদি এরকম মাথা গরম করো তাহলে এই ভেতরে যে আছে সে কিন্তু বাইরে বেরিয়েও এরকম তোমার মতো রাগী হয়ে যাবে, সেটা ভালো না। আমার ভালো লাগছে না, আমায় একটু একা থাকতে দাও প্লিজ, আমার ভালো লাগছে না। তুমি আমার কথাটা শোনো না, আমি বলছি তুমি যদি। তুমি আমার মুখে জল ছেটালে? হ্যাঁ ছেটালাম। কেন ছেটালে তুমি জল আমার মাথায়? আমি দেখে দেখো তোমাকে বলা। এটা কি করলে? আমি জীবনে কাউকে দেখিনি এরকম মাথা গরম হয়ে গেলে অন্যের মাথায় জল ঢেলে নিজের মাথা ঠান্ডা করে। হয়েছে তোমার মাথা ঠান্ডা? সরি। যে মেয়েটা ঘাটাল থেকে কলকাতায় আসতো একা একা লড়াই করবে বলে, সে এভাবে হেরে যেতে পারে না এভাবে হারতে। যে মেয়েটা নিজের চাকরির জন্য ছেলে সাজতে পর্যন্ত পিছপা হয়নি। আপনার নাম কি? তিমির বরণ তলাপাত্র। তিমির বরণ তলাপাত্র। যে মেয়েটা আমার বিপদ দেখে ঘাটালের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে মেয়েদের ইন্সপায়ার করেছে কাজ করার জন্য, সে হেরে যেতে পারে না। তিতির, আমি ডিজাইন করতে পারবে না তো? আমার কাছে সব ডিজাইন রেডি রয়েছে, আর আমি দেখিয়ে দেব তোমাকে। শুধু সেলাই ফুরাইয়ের কাজটা করতে হবে, প্লিজ না করো না, তোমাকে করতেই হবে এটা। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, বিশ্বাস করো প্লিজ, আমার কাজটা করে দাও। মনে আছে এক ডিজাইনার তোমাকে বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না, প্রচন্ড অপমান করেছিল তোমাকে, তারপরেও তুমি হেরে যাওনি দিদি। মা যখন কলকাতার বিজনেসটা বন্ধ করে দিল, তারপরেও কিন্তু তুমি হেরে যাওনি। এগুলো কি? এগুলো সব মিথ্যে। এই যে তোমার হাতে এই যে ডিজাইন করা, এগুলো সব মিথ্যে বলো তো? তুমি যে এগুলো সব নতুন করে করেছো, তার বেলা কিছু না? তুমি কেন বলছো পারবে না বলো তো? তুমি কেন বুঝতে পারছো না? তুমি যে কথাগুলো বলছো এগুলো আগে আমি করে ফেলেছি, না নতুন করে করা সম্ভব নয় আমার পক্ষে, সেই মানসিক অবস্থা আমার নেই। আমি খুব ক্লান্ত সোমরাজ, আমি পারবো না কম্পিটিশন থেকে। তুমি আমার নামটা কাটিয়ে দাও, আমি কোনো কম্পিটিশনে যেতে পারবো না। অনেক চিন্তায় ডুবে আছি আমি সোমরাজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটু অ্যান্টি ট্যান প্যাক দিন। হ্যাঁ ম্যাডাম, দেবো। ভালো করে ম্যাসাজ করে দেবেন। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট ব্ল্যাক হেডস? আমি সব তুলে দেবো ম্যাডাম, ডোন্ট ওয়ারি। আরে বাবা, তুমি একটু তাড়াতাড়ি করো না। এসব কাজ তাড়াহুড়োতে হয় না বেটা, একটু ধীর স্থির ভাবে করতে হয়, ফর ম্যাক্সিমাম ইম্প্যাক্ট, তাই না? আমাকে না আইস প্যাক দিও, আমার এই ক্রিম টিম একদম স্যুট করে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব, মানে উনি কে? এই রকম পোশাক পরে আছেন কেন? মা, উনি 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 আমাদের কাজের লোক, বিজলি। দাঁড়ান, কে আপনি? হঠাৎ করে বাড়িতে ঢুকে উপরে চলে এসেছেন? ম্যাডাম, আমি তো বিউটিশিয়ান। আপনি কিছু করাবেন ম্যাডাম? আপনার মুখে তো অনেক পিম্পলস দেখছি, খুব চাপ যায় না? ম্যাডাম, আমাদের না একটা অ্যান্টিট্যান ফেসিয়াল আছে, আপনি করাবেন? তার সঙ্গে আইব্রোটাও করে দেব। আমি কিছু করাবো না। আপনি কার ট্রিটমেন্ট করতে এসেছিলেন এখানে? বাহ, আপনারা তো খুব ভালো, মানে নিজেরা ফেসিয়াল করার না, অথচ বাড়ির কাজের লোকের। এ কি, আপনি এখনো জাননি?
উনি আমার কাছে এসেছিলেন। চলুন। সে তো বুঝলাম, কিন্তু উনি কি আপনি কি বলছিলেন? কাজের লোক ভালো মানে? ভালো ভালো মানে আসলে ওই আমাদের সিকিউরিটি গার্ড, ওনাকে তো আমাদের বাড়ি অব্দি ছেড়ে দিয়ে গেছেন, তাই জন্যই বললো ভালো। ও আচ্ছা, কিন্তু উনি কার ট্রিটমেন্ট করাতে এসেছেন? আমার ট্রিটমেন্ট হচ্ছিল। এসব তুমি। এই বৌদি ভাই, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি কিছু করিয়েছো। কেন? তুমি কি আমায় রূপের খোঁটা দিচ্ছ? এই না না, আমি এরকম কখন বললাম তোমাকে? আমি সেটাই তো বলছো তিতির, আমাকে যে ট্রিটমেন্ট করে দেখতে ভালো লাগছে না সেটাই তো বলছো। আপনি আসুন। বৌদি ভাই, চাপ বাবা, এভাবে ভুল বুঝলো আমাকে। বৌদি ভাইকে দেখে তো সত্যিই মনে হচ্ছে না কোনো ট্রিটমেন্ট করিয়েছে। বৌদি ভাই কি কিছু লুকোচ্ছে? বৌদি ভাইয়ের বিহেভিয়ার অনেকদিন ধরে চেঞ্জ হয়ে গেছে, আমাকে কথা বলতে হবে। আমি আমার মেয়ের পয়সায় ফেসিয়াল করাচ্ছি, তোর কি? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার বলো তো ব্যাপারটা কি? ঈশা, কি ছিচকাতুনি ছিল রে বাবা? আরে কি হয়েছে তাড়াতাড়ি করে বলে বিদায় হও না। ঈশা আমার বাবাকে বিয়ে করছে। কাকে বিয়ে করছে? আরে আমার বাবা সুকুমার হালদারকে বিয়ে করছে ঈশা। ছি 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 ছি, ওইটুকু একটা মেয়ে ওরকম একটা দামড়া বুড়ো লোককে এক ছেলের বাপ। মানেটা কি রনি? আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। সব থেকে বড় কথা, রনি, ঈশার তো তোমার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে? এই রনি, একদম ফালতু কথা বলবে না। ঢপবাজির কিন্তু একটা সীমা আছে। যাও এখান থেকে বেরো। দাঁড়াও দাঁড়াও সৃজন, ও কি বলছে ব্যাপারটা শুনতে দাও। বলো তো রনি। আরে আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যে বলছি না। আমার বাবার কাছে একটা টিকিট ছিল, সে টিকিটটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু ঈশা কোনোভাবে খবরটা পায় এবং এখনো আমার জায়গাটা নেওয়ার চেষ্টা করছে। আর ও নিজের জায়গাটা নেবে বলে রাতারাতি বাবাকে পটিয়ে বিয়ে করছে। একটু পরেই লগ নড়ে গেছে তোমার বাবার মাথার অ্যান্টেনাটা না, নড়ে গেছে। বুড়ো বয়সে ভীমরতি। তবে তোমার জন্য ওর খুব কষ্ট হচ্ছে জানো। যাকে বউ ভেবেছিলে সে হয়ে যাচ্ছে মা। কি সাংঘাতিক ব্যাপার। সাংঘাতিক তো বটেই জেঠু। ঈশা যদি একবার হাতের টিকিটটা পেয়ে যায় তাহলে ওকে আর কোনোভাবেই আটকানো যাবে না। সৃজন, আমাদের এক্ষুনি যেতে হবে, যেভাবেই হোক ঈশাকে আটকাতেই হবে আমাদের। না, তোর এসবের মধ্যে ঢোকার কি দরকার? রনি আমাদের কম ক্ষতি করেছে? ভালো লোকের হেল্প করা যায়, ওর সাথে যা হচ্ছে হতে দে। বিশ্বাস করো, আমি তোমাদের আজ অব্দি যা যা ক্ষতি করেছি সবই ঈশার কথায় করেছি। আমি নিজে থেকে কিন্তু কিচ্ছু করিনি। থাক রনি, তুমি যা অন্যায় করেছো তার জন্য সাফাই গাইতে হবে না তোমায়। তোমার আজকে এই অবস্থা শুধুমাত্র তোমার এই অন্যায়ের জন্য, আর তোমার উপরে আমার এতটুকু দয়া নেই। এই, তাহলে তুমি এক্ষুনি চলো, বিয়েটা আটকাতে হবে বলে বাবুকে নিয়ে ছুটছিলে কেন? ঈশার হাত থেকে বাঁচতে। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। ঈশা রনিকে বা রনির বাবাকে যাকেই বিয়ে করুক না কেন, আমাদের সাথে কিসের সম্পর্ক? তোমরা কেন বুঝতে পারছো না সৃজন? ঈশার হাতে যদি একবার পাওয়ার চলে আসে তাহলে ও যে ওটাকে কিভাবে মিসইউজ করবে সেটা আমরা কল্পনাও করতে পারছি না। তাই যেভাবেই হোক ঈশাকে আমাদের আটকাতেই হবে। আর আমি জানি ওর হাতে পাওয়ার আসলে সবার আগে আমাদেরকে টার্গেট করবে। আর রুচি, তুই এখন একটুখানি ঠান্ডা মাথায় ভেবে দেখ, আমি কিন্তু যেটা বলছি একদম ঠিক কথা বলছি। ঈশাকে যদি এখন আটকাতে আমরা না পারি ও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠবে।
বাপের বিয়েতে ছেলে যদি বগল বাজায় সেটা আশীর্বাদ, আর যদি কেঁদে ভাসায় তাহলে সেটা অভিশাপ। না 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 না, তুমি যাও গিয়ে বিয়েটা আটকাও। চলো সৃজন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভালোবাসলেও আমায় বিয়ে করতো বাবা, তোমাকে নয়। ভালোবাসা আমাকে বিয়ে করতো, তোমাকে না। কি আছে তোরা? স্টুপিড একটা। ওর আমাকে মনে ধরলে সেটা আমার দোষ? বাবা 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 ছেলের কথোপকথন শুনলে পর না। স্যার, আপনি কিন্তু শুধুমাত্র ঈশার কথা ভাবছেন, জনগণের কথা ভাবছেন না। আচ্ছা, আপনি ভেবে দেখুন না, ঈশা প্রথমে বলেছিল আপনার ছেলেকে বিয়ে করবে, এখন হঠাৎ করেও বলছে আপনাকে বিয়ে করতে চায়। কেন এই বদলটা হলো সেটা আপনার মনে প্রশ্ন জাগছে না? যে আপনার ছেলের বউ হতে চলেছিল তাকে যদি আপনি বিয়ে করে নেন তাহলে জনতা কি বলবে? আপনি যদি ঈশাকে বিয়েটা করেন, আপনার হাত থেকে কিন্তু টিকিটটাও হাতছাড়া হয়ে যেতে পারে স্যার। ভালো করে ভেবে দেখুন। ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিচ্ছি যে আমি বিয়ে করব, ঠিক আছে? কিন্তু মেয়েটা তো ওখানে বসে আছে, ওকে একটু বলে আসে। তোমরা এখানে দাঁড়াও, ঈশাকে জানিয়ে আসে। হ্যাঁ ঠিক আছে। বাবা দরজাটা খোলো। রাজু, সঞ্জু, দরজাটা খোলো। বাবা দরজাটা খোলো। স্যার? ইয়েস স্যার। কোনো সমস্যা স্যার? দরজাটা খুলুন প্লিজ। বাবা এটা করো না, বাবা দরজাটা খোলো। এ কি আপনার ঘর থেকে কার আওয়াজ আসছে স্যার? আমার বাবার। অপদার্থ। ও স্যার, আপনার বাবা এখনো? ইডিয়েট! আমার ঘরে লোক ঢুকে গেছে। আসলে স্যার, আপনার ওই বিয়েটা নিয়ে আমরা দুজন এতই ব্যস্ত ছিলাম যে। চুপ! স্যারের ঘরে লোক ঢুকে গেছে আর তোমরা স্যারের বিয়ে খাচ্ছ। আপনি ভাববেন না স্যার, আমি ওদেরকে এক্ষুনি বের করে দিচ্ছি। না, বের করবে না, ওদের আটকে রাখবে। শোনো, 3 জন ভেতরে আছে, 3 জনকেই আমার বিয়ে অবধি আটকে রাখবে, ঠিক আছে? যাও। স্যার প্লিজ পাগলামো করবেন না, দরজাটা খুলুন। কুমার বাবু, আপনি কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। এই ভুলটা করবেন না, প্লিজ দরজাটা খুলুন। দরজাটা খোলো না বাবা, তুমি খুব ভুল করছো। দরজাটা খোলো না। ঈশা শুধু আমার বাবা, প্লিজ। সুকুমার বাবু প্লিজ দরজা খুলুন। এই রাজু, আরে ভেতরে তো রনি স্যারের গলা পেলাম। ও যেই হোক, স্যার যখন বলেছেন আমরা দরজা খুলবো না, বিয়ের আগে অবধি দরজা খুলবে না। স্যারের অর্ডার আছে, চুপচাপ ভেতরে বসে থাকুন। সৃজন, ঈশা যদি একবার বাবা ছেলের মধ্যে ভাঙন ধরিয়ে ওই টিকিটটা হাতিয়ে নেয় আর যদি পাওয়ার পেয়ে যায় হাতে, তাহলে ও কি কি করবে তুমি ভাবতে পারছো? ঠিক। আমাদের এই বিয়েটা শেষ হওয়ার আগে এখান থেকে বেরোতে হবে। কিন্তু বাইরে তো পাহারা বসিয়ে গেছে, আমরা এখান থেকে বেরোবো কি করে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই লাবু, বলছি কি সবার জন্য একটু জিলিপি টিলিপি সিঙ্গাড়া কিছু নিয়ে আসি নাকি? কারণ সকাল থেকে তো কেউ কিছু খায়নি। চাটা না হয় খেয়ে তারপর যেও। আচ্ছা বেশ, চা দাও। আমি আগে একটু জল খেয়ে নিও, জল তেষ্টা পেয়েছে প্রচন্ড। কি কি দেখছি এদিকে?
সর্বনাশ, স্টিকিং প্লাস্টারটা তো খুলে গেছিল, কিছু দেখে ফেললো নাকি আবার? জামাইবাবুর গালে তো কোনো কাটা দাগ দেখলাম না, এটা কি হলো? এই যে দিভাই বলল দাড়ি ছোট করার সময় গালটা কেটে গেছে, আমি কি ভুল দেখলাম? দেখেছো তমাল পিয়ালের কোনো আক্কেই নেই। হ্যাঁ রে, এই তমাল! এই লাবু, আমি বলছি কি, আমি ওই জিলিপি সিঙ্গারা নিয়ে আসি, আমি তারপরেই নয় চা খাবো। কি হলো, সবাই কোথায় গেল? শোনো, আমি স্টোরে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরে যাব। তুমি বেশি চিন্তা করো না, ঠিক আছে? এই ফুলকি, কি ভাবছো তুমি? অংশুদা তো বললো সলভ করবে কেসটা। আসছি আমি। স্যার, জামাইবাবুর গালে কোনো কাটা দাগ নেই। কাটা দাগ মানে? কিসের কাটা দাগ? দিভাই বললো না সকালে দাড়ি কাটতে গিয়ে জামাইবাবুর গালটা কেটে গেছে। তুমি আবার ফোন? প্লিজ এসব ভুলভাল চিন্তা ভাবনা বন্ধ করো ফুলকি, আমাদের এখন অনেক বড় বিষয় নিয়ে ভাবতে হবে। এই মেয়েটার মাথায় কোথা থেকে যে এসব আসে ভগবান জানে। যত সব। ফুলকিদা এসে কিভাবে বোঝাবে? কোথাও একটা সুতো আছে, চারিদিকে অনেক কিছু ঘটছে, ছোট্ট মাথার মধ্যে সব ঘুরছে, কিন্তু সবকটা ঘটনা একটা সুতোই জুড়তে পারছে না ফুলকি দাস। জামাইবাবুর গাল কাটেনি, তাও দাড়ি কাটলেন কেন? পুট্টিটাই বা লাগালেন কেন? এগুলো সব অদ্ভুত ঘটনা নয়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে প্রতি বছর এই সময়ে আমাদের অশোকনগর ক্লাবে যাত্রাপালা হয়, আমরা নিজেরাই করি। ভম্বলদা সন্ধ্যাবেলায় ডেকে পাঠিয়েছে, বলছে আমার পোশাকও নাকি চলে এসেছে। হ্যাঁ, তুমি অ্যাক্টিং করবে? মানেটা কি? মানে তুমি এবার স্টেজে অ্যাক্টিংও করো? ওই পালা করি আর কি, একবারই। এমনিতে পারি না, কিন্তু ভম্বলদাকে কি করে না করব? আরে না করবে কেন? এমনিতে এত ঝামেলা চলছে, হইচই হবে তো, না করার দরকার নেই। হ্যাঁ, আমরা সবাই যাবো তোমার অভিনয় দেখতে। এই এক সেকেন্ড, দাভাই রাজি হবে? না, একদমই রাজি হবে না। বলবেন ফুলকি তুমি একজন বক্সার, তোমার বক্সিং করা কাজ, তুমি অভিনয় কেন করবে? তোমাকে আমি এই ট্রেনিং দিচ্ছি। ফুলকি, তাহলে তো পালাতে হয়। কে কোথায় পালাবে? কি হলো, আমি জিজ্ঞেস করছি তো, কে কোথায় পালাবে? ফুলকি, দেখুন স্যার, ফুলকি দাস আপনাকে একটা কথা জানাতে চাই। কি কথা? ফুলকি দাস আর পালাবে না। ফুলকি দাস আজই অশোকনগর যাবে, সন্ধ্যাবেলায় যাত্রাপালা আছে। কি যাত্রাপালা? একদম না, যাত্রা দেখবে সারা রাত মাথায় হিম পড়বে, জ্বর আসবে, তারপর কোনো দরকার নেই। আরে পুরো কথাটা তো শোন। ফুলকি যাত্রা দেখতে যাবে না, তো করতে যাবে অভিনয়। ফুলকি যাত্রায় যাত্রায় অভিনয়?
তুমি একজন বক্সার ফুলকি, তোমার কাজ হলো বক্সিং করা, ঠিক আছে? তুমি এখন অভিনয় করবে যাত্রায়, এই জন্য তোমাকে ট্রেনিং দিচ্ছি আমি। দেখলে দেখলে তোমরা, আমি বলেছিলাম না এই কথাগুলোই বলবে। এটাই বললো। দেখুন স্যার, আমি প্রতিবার পালিয়ে গিয়ে নিজের মন মতো কাজ করি, কিন্তু এবার বলে যাচ্ছি আমি পার্বতী সাজবো, আর তমাল দাদারাও আমার সঙ্গে যাত্রা দেখতে যাবে। তাই ফুলকি দাস অনুমতি নিয়ে নিল। ফুলকি তুমি, আমি তোমাকে এভাবে ছাড়তে পারবো না ফুলকি, বোঝার চেষ্টা করো। তোমার মাথার উপর অলরেডি একটা বিপদের খাড়া ঝুলছে, এর মধ্যে এখন ধানু বোঝা না ওকে, কি বলছি বুঝতে পারছিস না? আরে বাবা দা ভাই, আমরাও তো যাবো নাকি ওর সঙ্গে? আর তাছাড়া ফুলকিকে কে মারতে চায় সেটা খুঁজে বের করতে এখন অনেক সময় লাগবে। ততদিন কি ও বাড়িতে বসে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, ঠিক কথা বলেছে। আরে বাবা, আমরা তো থাকবো নাকি ফুলকির সাথে? এই একটা কাজ করতে পারিস, তুইও চল আমাদের সাথে, দেখ কার ভাগ্য কিভাবে খুলে বলা যায় না। তুই একটা পাঠ পেয়ে যেতে পারিস। এই তমাল, তার কি হচ্ছে? মার খাবি বলে দিলাম। না স্যার, তমাল দাদাকে মারা চলবে না। তমাল দাদা অভিনয় করা কি সবার কাজ নাকি? আর তাছাড়া স্যারের মতো এরকম গোমরা মুখ লোককে অভিনয়ে কে সুযোগ দেবে? আমি গোমরা মুখ, এই টেনে মারবো এক চড় তোমার। ফুলকি পালা! কোথায় পালাচ্ছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সম্রাট জরাসন্ধ আপনার জামাতার সঙ্গে যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য যাদবকুল দায়ী নয়, আর মথুরাবাসীদেরও কোনো দোষ ছিল না, কিন্তু আপনি শাস্তি ওই মথুরাবাসীদেরই দিচ্ছেন। কেন? সম্রাট জরাসন্ধ সমস্ত মথুরাবাসী কিন্তু কংসেরই প্রজা ছিল। ভাবুন, চিন্তা করুন, যদি মহারাজ কংস আজ জীবিত থাকতো তাহলে তার প্রজাদের উপর আসা সংকটে কি সে আনন্দ পেত? সেই প্রকারে যদি এখন মহারাজ কংসের প্রজাদের উপর যদি কোনো সংকট আসে তাহলে তার আত্মা কি শান্তি পাবে? না মহারাজ জরাসন্ধ, কখনোই নয়। দেখুন গুরুবর, আমাকে আপনার কথার জালে ফেলার চেষ্টা করবেন না। আমি শুধুমাত্র সত্য বলছি মহারাজ। শুধুমাত্র একজন ব্যক্তির জন্য সমস্ত মথুরাবাসীদের সমস্ত প্রজাদের ক্ষতি করে শাস্তি দেওয়া উচিত হবে না। যদি প্রজারাই না থাকে তাহলে মহারাজ কংসের নগরের নতুন রাজা কাদের নিয়ে রাজত্ব করবে? মহারাজ জরাসন্ধ, আপনার শত্রুতা তো কৃষ্ণের সঙ্গে। যদি আপনার প্রতিশোধ নিতে হয় তাহলে কৃষ্ণের ওপর নিন, যদি আপনি শাস্তি দিতে চান তাহলে কৃষ্ণকে দিন। মথুরার প্রজারা তো নির্দোষ মহারাজ। ঠিক আছে গুরুবর, জরাসন্ধ যুদ্ধের পরিণাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধ হবে না, কিন্তু সন্ধিও হবে না, লেনদেন হবে। গিয়ে মহারাজ উগ্রসেনকে বলে দিন, যদি তিনি মহাবলী জরাসন্ধের আক্রমণের লক্ষ্যবস্তু না হতে চান তাহলে ওই কৃষ্ণকে আমার হাতে তুলে দিক। হে মধুসূদন, তুমি তো সর্বজ্ঞানী, তুমি যুদ্ধের পরিণামও তো জানতে, তাহলে জরাসন্ধকে সন্ধির প্রস্তাব কেন পাঠালে? হে পার্থ, সন্ধি যে কোনো যুদ্ধের প্রথম পদক্ষেপ। সন্ধির সেতু কেউ পার না করে যুদ্ধে নিজের লক্ষ্যে পৌঁছানো অসম্ভব। যে কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে তখনই নামেন যখন তার কাছে আর কোনো পথ থাকে না। যুদ্ধ এড়িয়ে যাওয়ার অন্তিম বিকল্প হলো সন্ধি। হে পার্থ, যুদ্ধ কখনো কারোর মঙ্গলের জন্য হয় না, সে যে যার পক্ষে লড়াই করুক না কেন। আমি কখনো চাইনি যে এই যুদ্ধে মথুরার প্রজাদের মঙ্গল হোক, তাই আমি সন্ধি প্রস্তাব পাঠিয়েছিলাম। আমার কূটনীতি সফল হল।
জরাসন্ধ মথুরায় আক্রমণ করার সিদ্ধান্ত ত্যাগ করেন। ঠিক যেমন আমি চেয়েছিলাম তেমনই হলো পার্থ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।